এই ছেলেটার হাতের ভেতরে রয়েছে অদ্ভুত এক শক্তি, যা দিয়ে সে পৃথিবীর যে কোনো শক্তিকেই পরাস্ত করতে পারে। কখনো কখনো সে সমুদ্রের পানিকেও বরফে পরিণত করে, আবার কখনো কখনো বিশাল বরফের পাহাড়কে এক ঘুষিতেই ভেঙে চুরমার করে ফেলে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ছেলেটা নিজেও জানে না তার হাতের ভেতরে আছে দুনিয়ার সকল শক্তি। এদিকে তার শত্রুরা তার এই শক্তির কথা জানার পর তার পিছু একদমই ছাড়ে না। তারা ছেলেটার উপর এমনভাবে হামলা করে যা থেকে কারো পক্ষে বেঁচে ফেরা একদমই অসম্ভব। তাহলে কথা হচ্ছে, ছেলেটা কিভাবে এই অদ্ভুত শক্তিটা পেল, আর এমন সব বিপদের মোকাবিলা সে কিভাবে করবে, সেটাই দেখানো হয়েছে দ্য ফরবিডিং ডিপস নামের এই মুভিটাতে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যায়। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সমুদ্রের মাঝখানে একটি জাহাজে বেশ কিছু সৈনিক এক ব্যক্তির সাথে লড়াই করছে। এই ব্যক্তি আর কেউ নয়, সে ছিল এই সৈনিকগুলোর সর্দার। আর এই সৈনিকগুলো মনে করত সমুদ্রের নিচে এক অদ্ভুত শক্তি রয়েছে, যার সম্বন্ধে তাদের সর্দার খুব ভালোভাবেই জানত। এজন্য তারা চায় সেই শক্তিকে নিজেদের জন্য ব্যবহার করতে, কিন্তু তাদের সর্দার তেমনটা চায় না। আর এই কারণে সৈনিকরা সবাই একত্রিত হয়ে সর্দারকে মারার জন্য হুমকি দেয়। আর এই সব ঘটনা লুকিয়ে লুকিয়ে একটি বাচ্চা ছেলে দেখতে থাকে, যে কিনা তাদের এই সর্দারেরই ছেলে। কিন্তু সে তার বাবার এই পরিস্থিতি দেখে খুব ভয় পেয়ে যায়। যেহেতু সর্দার তাদের কোনো শর্ত মেনে নেয় না, তাই সৈনিকগুলো সর্দারকে মেরে সমুদ্রে ফেলে দেয়। এটা দেখতে পেয়ে বাচ্চাটি তার বাবাকে বাঁচানোর জন্য সমুদ্রে লাফ দেয়। কিন্তু যেহেতু সেই বাচ্চা ছেলেটি অনেক ছোট ছিল, তাই সে সাঁতার জানত না, যে কারণে সে সমুদ্রের মধ্যে তলিয়ে যায়। এই ঘটনা দেখতে পেয়ে উপরে থাকা সৈনিকগুলো খুবই খুশি হয়। কিন্তু তখনই এক বিশাল দৈত্যকার জীব সমুদ্র থেকে উঠে আসে, যেটা দেখতে পেয়ে সৈন্যগুলো অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তাদের ভাগ্যটা অনেক ভালো ছিল, কারণ দৈত্যটা আবারও সমুদ্রের তলায় তলিয়ে যায়। এরপরে বেশ কয়েকটা বছর কেটে যায়। আমরা একটি ছোট্ট গ্রামকে দেখতে পাই, কিন্তু এই গ্রামটা সমুদ্রের উপরে ছিল। আসলে এখানে স্থলভাগের পরিমাণ খুবই কম, যার কারণে এখানকার লোকজন সমুদ্রের উপরে ভাসমান ঘর বানিয়ে থাকে। এখানে যেহেতু চারদিকটা সমুদ্র দিয়ে ঘেরা, তাই এই মানুষগুলো টাকা ইনকামের সোর্স থেকে শুরু করে দৈনিক খাদ্য সংগ্রহ সবটাই এই সমুদ্রের উপর নির্ভর করে। আর এই কারণে ছোট হোক বা বড় হোক, এই গ্রামের প্রত্যেকটা মানুষই সাঁতার জানে, আর সাঁতার কেটে সমুদ্রের তলদেশে গিয়ে খুঁজে খুঁজে মূল্যবান জিনিস বের করে, যেগুলো তারা বাইরে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে। কিন্তু এই কাজটা অতটাও সহজ ছিল না, কারণ সমুদ্রের মাঝখানে রয়েছে অনেক বড় বড় শার্ক, যার ফলে তাদের মৃত্যুর ভয় সবসময় থেকে যায়। সেই গ্রামেরই একটি ছেলে, যার নাম ছিল হুয়াং, সে প্রথমবারের মতো এই সমুদ্র যাত্রায় যাচ্ছে, যার কারণে গ্রামবাসী তাকে একটি বিশেষ ধরনের শরবত খেতে দেয়, কারণ তাদের ধারণা এই শরবত খেলে সব ধরনের বিপদ থেকে সে রক্ষা পাবে। এত কিছু করার পরেও হুয়াংয়ের বাবা মোটেও খুশি নয়, কারণ হুয়াংয়ের বাবা মনে করত তার আরো বেশি ট্রেনিং এর দরকার। কিন্তু হুয়াং তার বাবাকে শান্ত করে, আর সে তাকে বোঝায় সে এই মিশন খুব সহজেই কমপ্লিট করবে। এই কথা বলে সে সমুদ্রে ঝাঁপ দেয়। হুয়াং যেহেতু এই মিশনে প্রথমবারের মতো এসেছে, তাই সে চারপাশের জিনিস দেখে অবাক হয়ে যায়। একই সঙ্গে তার সঙ্গীরা দ্রুততার সাথে কাজ শুরু করে। একটা সময় তারা এক বক্স ধন সম্পদ উপরে পাঠিয়ে দেয়, কিন্তু হুয়াং তেমনটা করে না, কারণ তার কাজ করতে প্রচুর দেরি হয়ে যায়, যার ফলে উপরে থাকা সবাই বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে তখনও সে সেই সম্পদের খোঁজ চালিয়ে যায়, এবং একটা সময় সে একটা সোনার পাত দেখতে পায়। এটা দেখতে পেয়ে হুয়াংয়ের মনে বেশ সন্দেহ হয়, তাই সে সোনার পাতটা পুরোপুরি নেয় না, বরং ভেঙে সে অর্ধেকটা নিয়ে নেয়। এবং যখনই হুয়াং সমুদ্র থেকে বের হবে, ঠিক তখনই সেই দৈত্যকার প্রাণীটি সেখানে চলে আসে, যেটা আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। প্রাণীটি হুয়াংকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু অবাক করার বিষয় হলো সে হুয়াংকে কোনো ক্ষতি করে না। হুয়াং এত বড় দৈত্য দেখতে পেয়ে সে অজ্ঞান হয়ে যায়, কিন্তু তার ভাগ্যটা অনেক ভালো ছিল, কারণ তার বাবা সেই মুহূর্তে সেখানে চলে আসে এবং তাকে সুরক্ষিতভাবে সমুদ্রের তলদেশ থেকে উপরে নিয়ে আসে। এরই মধ্যে সে লক্ষ্য করে তার এবং নৌকার মধ্যে অনেক দূরত্ব হয়ে গিয়েছে, এবং মাঝখানে রয়েছে সেই বিশাল দৈত্যটি। তখন সে বেশ ভয় পেয়ে যায়, সে বুঝতে পারে না সে এখন কি করবে। আর ঠিক তখনই পেছন থেকে একটা শিপ চলে আসে, আর তারা হুয়াংকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর হুয়াংয়ের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে লক্ষ্য করে সে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দী, এবং তার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, যার নাম হলো ভেনেসা। হুয়াং জানতে পারে ভেনেসা হলো এই জাহাজের ক্যাপ্টেন। এরপর ভেনেসা লক্ষ্য করে হুয়াংয়ের শরীরে একটি ট্যাটু আছে, যেটা সাধারণত নাবিকদের শরীরে থাকে।
এরপর ভেনেসা তাকে জেরা করতে শুরু করে এবং তার কাছে জানতে চায় সেই সোনার পাটটি কোথায় রয়েছে। হুয়াং সবকিছু সত্যি সত্যি তাকে জানিয়ে দেয়, কিন্তু এই কথা শুনে ভেনেসা বেশ চমকে যায় এবং সঙ্গে সঙ্গে তার গার্ডদেরকে অর্ডার দেয় তারা যেন হুয়াংকে বেসমেন্টে বন্দি করে ফেলে। আর গার্ডরাও তার কথা মতো সেই কাজ করে। বেসমেন্টে এসে হুয়াং লক্ষ্য করে এখানে আরো একটি মেয়ে রয়েছে। এই মেয়েটির নাম ছিল জেবা, আর জেবাও ঠিক তার মতো এখানে অনেক দিন ধরে বন্দি রয়েছে। যেহেতু একই ঘরের মধ্যে দুজন বন্দি রয়েছে, তাই তাদের পরিচয়টাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দুজনে কথা বলার এক পর্যায়ে জেবা জানায় সে ওই সমুদ্রের নিচে সম্পদ খুঁজতে এসেছিল, যার ফলে সে এসে এখানে বন্দি হয়ে যায়। এই কথা শুনে হুয়াং এর মনে পড়ে যায় তার বাবার কথা, যে কিনা তাকে বলেছিল এই সমুদ্রের নিচে একটা আন্ডারগ্রাউন্ড সিটি আছে যেখানে প্রচুর পরিমাণে ধন সম্পদ রাখা আছে। আর তার বাবারও ইচ্ছে ছিল এই ধন সম্পদ তার ছেলে খুঁজে বের করুক। আর এখন বর্তমানে সোনার পাত পেয়ে এবং জেবার মুখে এই কথা শুনে হুয়াং এর সম্পূর্ণরূপে বিশ্বাস হয়ে যায় যে তার বাবা যা যা বলেছিল সবকিছুই সত্যি। এরপর জেবা হুয়াংকে তার হাতের বাঁধন খুলতে বলে এবং জানায় সে যদি এমনটা করে তাহলে সে তার মিশনে সাহায্য করবে। এরপর তারা দুজনে একে অপরের হাতের দড়ি খুলে ঘর থেকে বেরিয়ে যায় এবং হুয়াং এর সেই সোনার পাতটাকে খুঁজতে শুরু করে, যেটা কিনা ভেনেসা তার হাত থেকে কেড়ে নিয়েছিল। বেশ কিছুক্ষণ খোঁজার পর হুয়াং সেই সোনার পাতটাকে খুঁজে পেয়ে যায়, কিন্তু অন্যদিকে জেবা খোঁজ চালাতে চালাতে ভুল জায়গায় চলে যায় যেখানে আগে থেকেই গার্ডরা উপস্থিত ছিল। জেবাও কোনোভাবেই হার মানে না, সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে সে লক্ষ্য করে সেখানে এখনো একটি জাহাজ রয়েছে, তাই সে বুঝতে পারে না সে কিভাবে এখান থেকে পালাবে। আর ঠিক তখনই হুয়াং ছুটে এসে জেবাকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় এবং পাশে থাকা একটি বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদেরকে লক্ষ্য করে ভেনেসা তীর ছুঁড়তে থাকে, তবে তারা অনেক দূর চলে যাবার ফলে তাদের কিছুই হয় না। পরের দিন সকালে হুয়াং এবং জেবা সেই ছোট্ট বোটে করে এগোতে থাকে, কিন্তু হুয়াং খুবই অসুস্থ ছিল, কারণ কালকে রাতে পালাতে গিয়ে তার শরীরে অনেক ক্ষত হয়ে গিয়েছিল। তাই জেবা ক্ষত ঠিক করার জন্য তার ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয়, কিন্তু সে এটাও জানতো যে সমুদ্রের এই লোনা পানির মাঝে তার ক্ষত খুব তাড়াতাড়ি ঠিক হবে না। তাই সে হুয়াংকে পরামর্শ দেয় তাদের উচিত পাশে থাকা একটা আইল্যান্ডে আশ্রয় নেয়া। হুয়াংও এই কথা মেনে নেয় এবং সেই পথে যাত্রা শুরু করে দেয়। তখন হুয়াং সেই সোনার পাতটিকে বের করে এবং জেবাকে জানায় এই সোনার পাতে কিছু একটা রয়েছে, যেটা দেখার পরেই ভেনেসা আমাকে বন্দি করেছিল। জেবা তার কথা মতো পাটটাকে ভালোভাবে দেখে এবং তাকে জানায় এই পাটটি সমুদ্রের নিচে থাকা সোনাদানা এবং ধন সম্পদের অংশ হতে পারে, তাই আমাদের উচিত আরো একবার সমুদ্রের তলদেশে যাওয়া। এসব বলতে বলতে তাদের যাত্রাপথে এক বিশাল সাদা পাঁচিল তৈরি হয়ে যায়, যেটা দেখতে পেয়ে হুয়াং বেশ অবাক হয়ে যায়। কিন্তু জেবা মোটেও অবাক হয় না, কারণ সে হুয়াংকে জানায় সে এই সাদা পাঁচিল আরো অনেকবার দেখেছে, কিন্তু কেন এমনটা হয়েছে সেটা সে জানে না। সে আরো বলে পাঁচিলের পাশে প্রচুর পরিমাণ ঠান্ডা, সেখানে কোনো সাধারণ মানুষ গেলে মারা যাবে, কিন্তু আমার কাছে একটা মেডিসিন আছে যার সাহায্যে আমরা খুব সহজেই সেখানে যেতে পারবো, কারণ এই মেডিসিনটা আমাদের শরীরের তাপমাত্রা ভালো করে মেনটেন করতে সাহায্য করবে। এরপর তারা পাঁচিলের কাছে চলে আসে এবং হুয়াং প্রথমবার বুঝতে পারে যে এটা কোনো পাঁচিল নয়, বরং এটা ধোঁয়ার একটা আস্তরণ। এরপর পাঁচিল পার হতেই হুয়াং শীতের প্রভাব বুঝতে পারে, আর এখানে ঠান্ডা এতটাই বেশি যে সে বরফে জমে যেতে শুরু করে। যেবার সঙ্গে সেই মেডিসিন সে হুয়াংকে আরো একবার খেতে দেয় এবং খাবার শেষে সে জড়িয়ে ধরে, কারণ এই জায়গাটা তার পরিচিত হলেও হুয়াং এর মোটেও পরিচিত নয়। তাই সে হুয়াং এর মন থেকে ভয় দূর করার জন্য তাকে একটা গল্প শোনাতে শুরু করে, আর এভাবেই তারা দুজনে পুরো রাত কাটিয়ে দেয়। এরপর সকাল হলে তারা লক্ষ্য করে তাদের চারপাশে কোনো বরফ নেই, অর্থাৎ তারা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে এবং তাদের সামনে রয়েছে সেই আইল্যান্ডটা যেখানে তারা মূলত যেতে চায়। তারপরে আমরা দেখতে পাই হুয়াং একটি বিছানায় শুয়ে আছে। সে ঘুম থেকে উঠে লক্ষ্য করে তাদের চারপাশটা বদলে গিয়েছে, আর এটা একটা গ্রাম যেটা কিনা সেই আইল্যান্ডেই অবস্থিত। গ্রামের চারপাশটা বাঁশবাগানে ঘেরা, এমনকি এখানকার মানুষগুলো বিভিন্ন প্রকৃতির। এখন এসব ভাবতে ভাবতে একটি বাচ্চা মেয়ে হুয়াং এর কাছে চলে আসে আর তাকে একটা উপহার দেয়। হুয়াংও সেটা খুশি মনে নিয়ে নেয়। এরই মধ্যে হুয়াং লক্ষ্য করে তার শরীরে ব্যান্ডেজ বাঁধা এবং তার ট্যাটুর সেই অংশটা ঢাকা। সে কিছুই বুঝতে পারে না, আর ঠিক তখনই একটা মানুষ তার কাছে চলে আসে আর তাকে জানায় তার সুরক্ষার জন্যই এটাকে ঢাকা হয়েছে। হুয়াং জানতে পারে তার হাতে যে ট্যাটুটা রয়েছে সেটা নাবিকদের ট্যাটু, আর এই গ্রামের লোকজন এই ট্যাটুটাকে একদমই পছন্দ করে না। তাই গ্রামের বাকিরা যদি এই ট্যাটুটা দেখে ফেলে তবে হুয়াংকে তারা গ্রাম থেকে তাড়িয়ে দিবে। এখন এইসবের মধ্যেই জেবা সেখানে চলে আসে
আর হুয়াংকে জানায় এই ব্যক্তির নাম হলো গুস্তাভ, আর গুস্তাভ হলো এই গ্রামের সবথেকে বুদ্ধিমান ব্যক্তি। এখন গুস্তাভ ও হুয়াংয়ের হাতে সোনার পাত দেখে বেশ অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে একটি ডায়েরি বের করে। এরপর সে ডায়েরিটাকে হুয়াংকে দেখায় এবং তাকে জানায় এই ডায়েরিতে যে চিহ্নটি রয়েছে সেটা তোমার সোনার পাতেও রয়েছে, কিন্তু সমস্যা হলো এই ডায়েরিতে কি লেখা আছে সেটা আমি বুঝতে পারছি না। এরপর হুয়াং ডায়েরিটা হাতে নিয়ে লক্ষ্য করে এখানে সমুদ্রের মাঝখানে সেই আন্ডারগ্রাউন্ড সিটি সম্পর্কে লেখা রয়েছে। হুয়াং পুরো ডায়েরিটাকে গুস্তাভকে পড়ে শোনায়, যেটা শুনে গুস্তাভ আরো একবার অবাক হয়ে যায়। যাই হোক, এসবের পরেই তিনজন বইয়ে দেওয়া নির্দেশ অনুযায়ী তাদের যাত্রা শুরু করে। তারা বই পড়ে জানতে পেরেছে বইয়ে নির্ধারিত আইল্যান্ডে সেই আন্ডারগ্রাউন্ড সিটি রয়েছে, কিন্তু তারা এটাও জানতে পেরেছে এই সিটি বিশেষ ব্যক্তি ছাড়া আর কেউ খুঁজতে পারবে না। কিন্তু গুস্তাভ মনে করে সেই বিশেষ ব্যক্তি হলো হুয়াং ছাড়া আর কেউ নয়, স্বয়ং হুয়াং নিজেই। তাই সে হুয়াংকে নিয়ে যাত্রা শুরু করে দেয়। তারা সবার প্রথমে জঙ্গল পার করে একটি বিশেষ পাহাড়ের কাছে পৌঁছায় এবং পাহাড়টা পার করে তারা দেখতে পায় একটা বিশাল সমুদ্র সৈকত। যদিও তারা জানে না সামনে কি আছে, কিন্তু তারা ম্যাপ অনুযায়ী সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে ভেনেসা ও হুয়াংয়ের খবর পেয়ে যায়, তাই সে জাহাজ নিয়ে সেও সেই পথে যাত্রা শুরু করে। পরের দিন সকালে হুয়াং, জেবা এবং গুস্তাভ একটি পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে যায়, যেখান থেকে তারা তিনজন দূরের জিনিসগুলো খুব সহজেই দেখতে পারে। হুয়াং লক্ষ্য করে একপাশে বিশাল একটা সমুদ্র রয়েছে, কিন্তু চারপাশটা খুবই নির্জন। তাই সে জায়গাটা সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু জেবা জানায় সেই স্থানে কোনো মানুষের যাবার অনুমতি নেই। এটা শুনতে পেয়ে হুয়াংয়ের কৌতূহল আরো বেড়ে যায়। সে বলে সেখানে নিশ্চয়ই কোনো গোপন কিছু আছে, আর এই বলে সে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দেয়। হুয়াং লক্ষ্য করে ভিতরে গুহার মতো রয়েছে। সে সঙ্গে সঙ্গে সাঁতার কেটে সেখানে চলে যায় এবং এইভাবে বাকি দুজনে সেখানে চলে যায়। এরপর তিনজন সেই গুহাতে প্রবেশ করে। তারা বুঝতে পারে এই গুহাটা মানুষের তৈরি। তারা গুহার ভেতরে যতই প্রবেশ করে গুহার এরিয়া ততই বাড়তে থাকে। এতে করে তারা কিছুই বুঝতে পারে না। আর ঠিক তখনই গুস্তাভ চিৎকার করে ওঠে, কারণ সমুদ্রের জল ভেতরে প্রবেশ করছে। তখন তারা তিনজন নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়, কিন্তু জেবার একটা সময় পর পা পিছলে যায় এবং সে সেখান থেকে পড়ে যায়। তখন হুয়াং তার হাতটা গুহার দিকে বাড়িয়ে দেয় এবং সবাইকে অবাক করে সে জলগুলোকে বরফে পরিণত করে দেয়, যার ফলে জল সেখানেই থেমে যায়। এইসব দেখতে পেয়ে জেবা কিছুই বুঝতে পারে না। তার বেশ ভয় হতে শুরু করে, কারণ সে কখনোই ভাবেনি যে হুয়াংয়ের শরীরে এই ধরনের শক্তি আছে। এখন গুস্তাভ হুয়াংকে ডেকে গুহার একটি বিশেষ জায়গায় নিয়ে যায়, যেখানে একটা সিম্বল আঁকা রয়েছে। আর এই সিম্বলের বিশেষত্ব হলো এটা ঠিক সেই সিম্বল যেমনটা তারা গুস্তাভের বইতে দেখেছিল। এখন এই সিম্বলটা দেখতে পেয়ে হুয়াং বেশ খুশি হয়ে যায়, কিন্তু জেবা মোটেই খুশি হয় না, বরং তার মনে অনেক ভয় হতে থাকে। কারণ সে মনে করে হুয়াং একজন নাবিক, কিন্তু সে তাকে মিথ্যা বলেছে। যদিও হুয়াং তাকে বোঝায় সে আসলে কে সে নিজেই জানে না। গ্রামে তার বাবা মা আছে ঠিকই, কিন্তু তারা তার আসল বাবা মা নয়, বরং তারা তার পালিত বাবা মা। আর এই কারণে সে তার আসল পরিচয় এখনো জানে না। কিন্তু এই কথাটাও জেবার ভালো লাগে না, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। হুয়াং তাকে যখনই শান্ত করার চেষ্টা করবে, ঠিক তখনই গুস্তাভ তাকে পেছন থেকে ডাক দেয়, আর তার গলার ভয়েস এখন সম্পূর্ণ ভিন্ন। গুস্তাভ তাকে জানায় তার আসল নাম হুয়াং নয়, বরং তার সম্পূর্ণ নাম হলো হিডো হুয়াং। সে আরো বলে তার বাবা নাবিকদের সর্দার ছিল। আর এই কথা শুনতেই হুয়াংয়ের সামনে তার ছোটবেলার দৃশ্য ভেসে ওঠে। আর এখান থেকেই আমরা প্রথমবারের মতো বুঝতে পারি গল্পের শুরুতে আমরা যে সর্দারকে দেখেছিলাম সেটাই হলো হুয়াংয়ের আসল বাবা। আর সেই বাচ্চা ছেলেটা যে কিনা লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখেছিল, সেই হলো সর্দারের ছেলে অর্থাৎ হুয়াং। আর এই সব কিছু বুঝতে পেরে তার মনে একটা প্রশ্ন থেকেই যায়, আর সেটা হলো গুস্তাভ এত কথা কিভাবে জানে। তখন গুস্তাভ জানায় সে একটা নাবিক ছিল, যে কিনা তার বাবার হয়ে কাজ করত, আর এই কারণে সে সবকিছুই জানতো। আসলে হুয়াংয়ের শরীরে ট্যাটু এবং তার বইয়ে যে সিম্বল রয়েছে তা দেখে সে শিওর হয়ে গিয়েছিল এটাই সর্দারের ছেলে। তখন হুয়াং সবকিছু আস্তে আস্তে বুঝতে পারে। সে বুঝতে পারে গুস্তাভ আসলে তাকে এখানে নিয়ে এসেছে এই কারণে সে যেন এই অদ্ভুত শক্তি অর্জন করতে পারে। আসলে এই শক্তির কথা সবাই শুনেছে, কিন্তু কেউ কখনো দেখেনি। তাই প্রত্যেকটা নাবিকের ইচ্ছা এই শক্তি নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করবে। এখন এই সবকিছু বুঝতে পেরে হুয়াং এখান থেকে চলে যায় এবং যখন সে গুহা থেকে বের হয়ে সমুদ্র সৈকতে পৌঁছায়, তখন সে লক্ষ্য করে ভেনেসা এবং তার দলবল সেখানে আগে থেকেই চলে এসেছে এবং তারা চারপাশটা সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে। আর ঠিক তখনই গুস্তাভও সেখানে চলে আসে এবং ভেনেসা সহ প্রত্যেককেই সে অর্ডার দেয় তারা যেন অস্ত্র ফেলে দেয়,
কিন্তু অবাক করা বিষয় হলো গুস্তাবের কথা শুনে ভেনেসা সহ প্রত্যেকেই অস্ত্র ফেলে দেয় এবং গুস্তাবের সামনে মাথা নত করে বসে পড়ে, যার অর্থ হলো এই সবকিছু গুস্তাবেরই প্ল্যান ছিল। আসলে সেই আন্ডারগ্রাউন্ড সিটি খোঁজার জন্য সে গ্রামে ভালো মানুষ সেজে বসবাস করছিল। এমনকি সেই ভেনেসাকে খবর পাঠিয়েছিল যে হুয়াং এখানেই রয়েছে। এখন যেহেতু গুস্তাব আন্ডারগ্রাউন্ড সিটি খুঁজে পেয়েছে, তাই সে চায় হুয়াংকে এখান থেকে তাড়াতে। আর এই কারণে সে নিজের মুখে প্রত্যেককে জানিয়ে দেয় যে হুয়াং একজন নাবিকের ছেলে, যার ফলে গ্রামের মানুষরা তাকে তাড়িয়ে দেয়। এমনকি জেবাও তাকে কোনো আশ্রয় দেয় না, কারণ সে আগে থেকেই তার উপরে রেগেছিল, যার ফলে হুয়াং সম্পূর্ণরূপে একা হয়ে যায়। তাই সে বাধ্য হয়ে পুনরায় গুস্তাবের কাছে ফিরে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। এই প্রশ্নের উত্তরে গুস্তাব তাকে জানায় তার বাবা সমুদ্রের নিচে থাকা ধন সম্পদের খোঁজ পেয়েছিল, কিন্তু সে কখনোই সেখানকার ঠিকানা আমাদেরকে বলেনি। আর সর্দারের নিয়ম হলো সবকিছু তার সহযোদ্ধাদের সাথে শেয়ার করা, কিন্তু তোমার বাবা সেটা করেনি। আর এই কারণে তোমার বাবার সহযোগীরা তোমার বাবাকে মেরে ফেলেছে। এসব শুনে হুয়াং অনেকটা ইমোশনাল হয়ে যায় আর তার মাথায় কাজ করা বন্ধ হয়ে যায়। সে বুঝতে পারে না সে এখন কি করবে। এখন এইসবের মধ্যে গুস্তাব হুয়াংকে শান্ত করে এবং তাকে জানায় সেই পারবে সমুদ্রের নিচে থাকা অদ্ভুত শক্তিকে খুঁজে বের করতে এবং সেই শক্তি ব্যবহার করে সেই দুনিয়ায় রাজত্ব করতে পারবে। যদিও গুস্তাব তাকে এই সব কিছু শান্ত করার জন্যই বলেছিল, কিন্তু হুয়াং এতে শান্ত হয় না, বরং তার রাগ আরো বেড়ে যায়, যার ফলে তার শক্তি ব্যবহার করে পাশে থাকা একটি কাঁচের অ্যাকুরিয়ামকে সে ভেঙে ফেলে। আর এটা দেখতে পেয়ে গুস্তাব একদমই শিওর হয়ে যায় যে হুয়াংই পারবে সেই অদ্ভুত শক্তিকে খুঁজে বের করতে। অন্যদিকে ভেনেসার সৈন্যদের হাতে গ্রামের একজন মানুষের মৃত্যু হয়েছে, যার ফলে পুরো গ্রামের মানুষের মনের মধ্যে শোকের ছায়া নেমে যায়। কিন্তু জেবা এইসব নিয়ে বেশি চিন্তা করে না, কারণ তার মনে শুধুমাত্র হুয়াংয়ের কথা চলতে থাকে। তাই সে সেই গ্রামে চলে যায় যেখানে হুয়াং বড় হয়েছে এবং এরপর সে তার পালিত বাবার সাথে দেখা করে। জেবা সবার প্রথমে হুয়াংয়ের বাবাকে তার শক্তি সম্বন্ধে জানায়। আর এইসব কিছু শুনে তার বাবা এবং গ্রামবাসীরা খুব বেশি একটা গুরুত্ব দেয় না, কিন্তু তারা যখন জানতে পারে হুয়াং একজন নাবিকের ছেলে, তখন তার বাবা সহ গ্রামবাসীরা সবাই চমকে যায় এবং গ্রামবাসীরা তার পালিত বাবাকে পরামর্শ দেয় যে তাদের উচিত হুয়াংকে ভুলে যাওয়া, কারণ সে একজন নাবিক। কিন্তু তার পালিত বাবা জানে হুয়াং নাবিকের ছেলে হতে পারে, কিন্তু সে তো বড় হয়েছে এই গ্রামেই, তাই সে কখনোই একজন নাবিক নয়। আর তখনই সে গ্রামবাসীকে বলে তার ছেলেকে গুস্তাবের হাত থেকে মুক্তি করার জন্য সাহায্য করতে। কিন্তু এটা শুনে গ্রামবাসীরা চিন্তায় পড়ে যায়, কারণ তারা বুঝতে পারছে না যে এত বেশি সৈন্যদের সাথে তারা কিভাবে লড়াই করবে। অন্যদিকে গুস্তাব তার বই থেকে একটি ম্যাপ বের করে, যার সাহায্যে তারা সেই অদ্ভুত শক্তিকে খুঁজে পাবে। এখন গুস্তাবও ভালোভাবে জানে তার কাছে ম্যাপ থাকলেও সে এই কাজ একা করতে পারবে না, এটা হুয়াংকেই করতে হবে। তাই সে হুয়াংকে এই জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দেয়। এখন হুয়াং তার শক্তি ব্যবহার করে সবার প্রথমে একটা বালতির জলে কম্পনের সৃষ্টি করে, আর সেই কম্পন ছড়িয়ে পড়ে পুরো সমুদ্রেতে। কিন্তু তখনই তাদের দিকে আরেকটা জাহাজ এগিয়ে আসে। কাছে আসলে তারা বুঝতে পারে এটা হুয়াংয়ের পালিত বাবা এবং গ্রামবাসীদের জাহাজ। এখন সবার প্রথমে জেবা এগিয়ে আসে এবং হুয়াংকে তাদের সাথে যেতে বলে, কিন্তু হুয়াং চোখে জল নিয়ে তাদেরকে জানায় সে একজন নাবিক, তাছাড়া কোনো গ্রামই তাকে আশ্রয় দিচ্ছে না। এই কথা শুনতে পেয়ে হুয়াংয়ের পালিত বাবা এগিয়ে আসে আর এসে হুয়াংকে বুঝায় যে তাকে এখনই যেতে হবে, কারণ তাদের সেই স্বপ্ন অর্থাৎ সমুদ্র থেকে ধন সম্পদ সংগ্রহ করা এখনো বাকি আছে। এসব বলতে বলতে গ্রাম থেকে একাধিক জাহাজ চলে আসে। মূলত এখানে তারা সবাই হুয়াংকে নিতে এসেছে। হুয়াং সবকিছু দেখে বুঝতে পারে তার ধারণা ভুল, তার গ্রামবাসীরা এখনো তাকে আগের মতোই ভালোবাসে। তাই হুয়াং তার বাবার সাথে যাবার জন্য রাজি হয়, কিন্তু তখনই গুস্তাব একটি বন্দুক দিয়ে হুয়াংয়ের পালিত বাবাকে মেরে ফেলে। এমনকি গুস্তাব এখানেই থামে না এবং সে হুয়াংকে জানায় তার আসল বাবাকে সে নিজ হাতেই মেরে ফেলেছিল। এই কথা শুনে হুয়াং আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে সোজা গুস্তাবের দিকে এগিয়ে যায় ফাইট করার জন্য। এদিকে ধীরে ধীরে ফাইটটা বড় আকার ধারণ করে এবং দুই দলের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়, কিন্তু ফাইট চলার পর গুস্তাব বুঝতে পারে যে তাকে যে করেই হোক সেই অদ্ভুত শক্তি নিতেই হবে। তাই সে সমুদ্রে ঝাঁপ দেয় এবং সেই শক্তিকে খুঁজতে শুরু করে। এদিকে জেবাকে রক্ষা করার জন্য হুয়াং ভিনেসার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু অবাক করার বিষয় হলো হুয়াংয়ের সেই অদ্ভুত শক্তি এখন আর কাজ করছে না, যেটা দেখতে পেয়ে ভেনেসা তাকে নিয়ে মজা করে। কিন্তু তখনই সেই অদ্ভুত প্রাণীটি জল থেকে উঠে আসে আর সে ভেনেসাকে নিয়ে চলে যায়। এইসব দেখতে পেয়ে হুয়াং অবাক হলেও সে বুঝতে পারে এই প্রাণীটি তার কোনো ক্ষতি চায় না, বরঞ্চ ভালোই চায়। এখন এরই মধ্যে হুয়াং লক্ষ্য করে যে তার তৈরি করা কম্পন এখন অনেক বড় হয়ে গিয়েছে
যেটা সমুদ্রের মাঝখানে একটা বিশাল গর্ত বানিয়েছে। এখন হুয়াং প্ল্যান করে সেই গর্ত দিয়ে সমুদ্রের নিচে চলে যায়, কিন্তু জেবা তাকে বাধা দেয়, কারণ তার কাছে মনে হয় এমনটা করলে তার মৃত্যু হতে পারে। কিন্তু হুয়াং তার কোনো কথাই শোনে না, সে সেই গর্তের মধ্যে লাফ দিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর হুয়াং লক্ষ্য করে সে মাটিতে শুয়ে আছে এবং তার ঠিক পাশেই গুস্তাভ সেই অদ্ভুত শক্তি নিয়ে তার বডিতে প্রবেশ করানোর চেষ্টা করছে, কিন্তু এরই মধ্যেই অর্ধেক শক্তি সে তার শরীরে নিয়ে নিয়েছে, যার ফলে সে সেই শক্তি ব্যবহার করে তার চারপাশ বরফের প্রাচীরে তৈরি করে ফেলে, যাতে হুয়াং তাকে বাধা দিতে না পারে। কিন্তু হুয়াংও এখানে হার মেনে নেয় না, সে বরফের প্রাচীর ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু তার কাছে বরফের প্রাচীর ভাঙার মতো যথেষ্ট শক্তি ছিল না। বেশ কিছুক্ষণ পর তাকে অবাক করে দিয়ে তার হাতে থাকা সেই সোনার পাটটা গলতে শুরু করে এবং একটা সময় সেই গলিত সোনা তার হাতের একটা কবজিতে পরিণত হয়, যার ফলে হুয়াং এর কাছে এক অদ্ভুত শক্তি চলে আসে, যেটার সাহায্যে সে খুব সহজেই বরফের প্রাচীর ভেঙে ফেলে। এই বরফের প্রাচীর এতটাই পুরো ছিল, যার ফলে এই টুকরোগুলোতে চাপা পড়ে গুস্তাভ সেখানেই মারা যায় এবং হুয়াং পুনরায় তার জাহাজে ফিরে আসে এবং তাকে দেখে জেবা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। জেবা এতটাই আনন্দিত হয় যে সে খুশিতে সমুদ্রে ঝাঁপ দেয়। যদিও জেবা সাঁতার জানতো না, কিন্তু তাতে তার কোনোই চিন্তা ছিল না, কারণ হুয়াং এর সাথে সেই অদ্ভুত প্রাণীটির বন্ধুত্ব হয়েছে। সে জেবাকে পিঠে করে নিয়ে সারা সমুদ্র ঘোরায়, আর এরই মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।